আপনাদের দায়িত্ব ছিল এ পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, সরকার বলছে এখন দায়িত্ব আমাদের। আমরা এদেশে এলাকার মানুষ আমরা দায়িত্ব গ্রহণ করব। চাপের মুখে তখন তারা আর কোনো কথা না বলতে পারলে কফিন আমাদের হাতে দিয়ে দিছে, কিন্তু তারপরেও তারা প্রোটেকশনে আছে। কফিন দেওয়ার পরে আমরা বাড়ির মধ্যে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে কফিন খোলা হয়েছে, যারা ধোয়াইছে খোলা হয়েছে, দেখা গেছে যে পুরাটা গলা কাটা এবং রক্তে কফিন ভেসে যাচ্ছে। যে আমার ভাই জীবন দিয়ে গেছে এ দেশের মানুষের জন্য, জীবন দিয়ে গেছে এ দেশের জনগণের জন্য। এটা আশা করব আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এর বিচার হোক। প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে যে এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সেইখান থেকে আর মানুষের আর বাক রুদ্ধ করে দেওয়া হলো, আর কোনো কথা বলার সুযোগ ছিল না। তারা জাতিকে এই বাকরুদ্ধ অবস্থা থেকে রক্ষা করেছে, সেটাই মূল বিষয় হবে। এর সাথে সমস্ত জনগণ, আর্মি, সেনাবাহিনীর ইচ্ছার প্রতিফলন ছিল। যদি তাই না হতো তাহলে তাদের চেন অফ কমান্ড না মানার কারণে সেনাবাহিনীতে তাদেরকে কোর্ট মার্শাল দেওয়া হতো। আমি জাতীয় বীর শহীদ মেজর বদরুল হুদার ছোট ভাই মোহাম্মদ নুরুল হুদা ডিউক, যতবারই সেই কথা মনে হচ্ছে আমরা সবাই শিহরিত হয়ে উঠছি যে একটা দেশের প্রধানমন্ত্রী নিজ হাতে সীমারের ন্যায় জবাই করে আমার ভাইকে হত্যা করেছে, যা আজকে প্রমাণিত সত্য। এটা সত্যি সারা বিশ্ববাসীর মধ্যে আমি মনে করি একমাত্র একটি নজির। এই হত্যাকাণ্ডের বিচার শুধু দেশীয়ভাবে না, আন্তর্জাতিকভাবে করে এই সিরিয়াল খুনি শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসি আমি দাবি করছি। জি, আপনারা আসলে সেই রাতে কি হয়েছিল, আপনারা কারো থেকে ওইখানে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা জেলখানায় সেই আগের দিন রাতে কি ঘটেছিল যখন ফাঁসির, আর আমরা জানি যে 5 জনের ফাঁসি হওয়ার কথা, তার মধ্যে 4 জনের লাশ বের করা হয়েছে, একজন উনি ছিলেন, তো ওনার লাশটা আপনাদের কাছে কিভাবে হস্তান্তর করা হয় এবং কি হয়েছিল আগের দিন রাতে, এরকম কোনো সুনির্দিষ্ট তথ্য আপনারা পেয়েছেন কিনা, ভিতরে কি হয়েছে? জেলখানায় যেদিন তাকে হত্যা করা হয়, জেলার আমাদের ডেকে বললেন যে আপনারা আপনার গ্রামের বাড়িতে চলে যান, আপনার ভাইয়ের ফাঁসি কার্যকর করা হবে, তারপরে আপনার ভাইয়ের মরদেহ আমরা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেব। পরবর্তীতে আমরা চলে আসি, চলে আসার পরে যখন টেলিভিশনেও এই খবরগুলা বিস্তারিত প্রচার করছিল, প্রচার করার পরে আমরা টেলিভিশনে দেখতে পাই যে ফাঁসির আগে, তখনও আমরা বাড়িতে রওনা দিইনি, ফাঁসির আগে টেলিভিশনে লাইভ দেখাচ্ছে 2টা গাড়ি, হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে গেছে, অন্ধকারের মধ্যে 2টা গাড়ি প্রবেশ করছে, 2টা গাড়ি, দামি গাড়ি প্রবেশ করতে আমরা দেখেছি। সেই পর্যন্ত পরবর্তীতে আমরা বাড়িতে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে পরের দিন সকালে লাশ পৌঁছাইছে তাদের দায়িত্বে। আমরা প্রথমে বলেছিলাম জেলারকে যে আমরা জেলখানা থেকেই লাশ গ্রহণ করব এবং প্রয়োজনে আমরা আমাদের যানবাহনে আমাদের ভাইয়ের মরদেহ নিয়ে যাব, কিন্তু তারা জেল কর্তৃপক্ষ কোনোভাবেই তারা রাজি হয়নি, তারা আমাদেরকে দেশের বাড়িতে বলেছে, চলে যেতে বলেছে। সেই সূত্রে আমরা গ্রামের বাড়ি গেছি। এই কথা আপনাদের সাথে কখন হয় যে আপনাদেরকে দিবে না, তারাই পৌঁছিয়ে দেবে, এই কথাটা কি আপনাদের সাথে জেলা যখন আমাকে ডেকে নিয়ে গেছে, যে যখন 28 তারিখে 27 তারিখে আগে, মানে 27 তারিখ, 28 তারিখে তো ফাঁসি কার্যকর করছে 12টার পরে, হ্যাঁ, আমার রাত্রে, ওই রাত্রে আমাকে ডেকে নিয়ে গেছে, নিয়ে যে আমাকে এই কথা বলার পরে আমরা গ্রামে চলে গেছি। পরে তাদের পাহারায় লাশ গেছে, আমরা গ্রামে যে দেখি হাজার হাজার পুলিশ, র্যাব, ডিসি, এসপি থেকে শুরু করে
পুরা প্রশাসন হলো আমাদের গ্রামের বাড়িতে হাটবোয়ালিয়াতে অবস্থান করছে এবং সাথে সাথে লাখ লাখ লোক আসা শুরু করে দিয়েছে, লক্ষ লক্ষ লোক, ঠাঁই ধারণের জায়গা নাই। পরে এর মধ্যে গাড়িও প্রবেশ করছে, গাড়ি প্রবেশ করার পর পরই আমাদেরকে ডাকছে, ডাকার পরে আমি গিয়েছি, বলছে যে আপনি লাশ গ্রহণ করেন, লাশ গ্রহণ করে সিগনেচার করতে বলছে। তা আমি বলছি আগে আমরা লাশ দেখব, তারপরে সিগনেচার করব। লাশ না দেখে তো আমরা সিগনেচার করব না, আপনারা কাকে দিচ্ছেন কি দিচ্ছেন। তখন তারা কোনো মতেই রাজি না, যে 5 মিনিটের মধ্যে আমরা সব ধোয়ায় নিয়ে আসছি, সবকিছু কাফন পরায় নিয়ে আসছি, আপনারা 5 মিনিটের মধ্যে লাশ দাফন করতে হবে। তখন আমি, আমার বোন ছিল, আমার ভাইরা ছিল, সবাইকে ডাকছি। আমার বোন লিজা উনি ছিলেন, ওনাকেও ডাকছি, উনি আসছে, আমার ফ্যামিলির মেম্বাররা আসছে। তখন আমরা মেম্বাররা সবাই মিলে বলছি না, আমরা লাশ না দেখে আমরা লাশ গ্রহণ করব না। আমার বোন উঠে গেছে গাড়িতে, উঠে যায়, তখন তারা বলছে যে না আপনারা তাহলে আমরা তো, ও হাজার লাখ লাখ লোক তখন ঘিরে ধরছে, ঘিরে বলছে যে না, আপনাদের দায়িত্ব ছিল এই পর্যন্ত পৌঁছাই দিয়েছেন, সরকার বলছে এখন দায়িত্ব আমাদের, আমরা এদেশে এলাকার মানুষ আমরা দায়িত্ব গ্রহণ করব। চাপের মুখে তখন তারা আর কোনো কথা না বলতে পারলে কফিন আমাদের হাতে দিয়ে দিছে, কিন্তু তারপরেও তারা প্রোটেকশনে আছে। কফিন দেওয়ার পরে আমরা বাড়ির মধ্যে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে কফিন খোলা হয়েছে, যারা ধোয়াইছে খোলা হয়েছে, দেখা গেছে যে পুরা গলা, পুরাটা গলা কাটা এবং রক্তে কফিন ভেসে যাচ্ছে। আপনার যারা কাফন পরাইছে সেই কাফনও রক্তে ভিজে গেছে। মানে ওরা যে কাপন পরিয়ে এনেছে সেই কাপনের মধ্যেও রক্ত ছিল। হ্যাঁ, রক্ত, সব রক্তে লাল। তা আপনারা তখন মানে কোনো প্রশ্ন করেন তখন নাই? আমরা নিজেরা কাফন নিয়েছি, নিজেরা গোসল করাইছি, নিজেরা ধোয়াইছি, কাফন পরাইছি। ও গাড়ির মধ্যে যখন দেখে, গাড়ির মধ্যে আমার বোন উঠছে, বোন উঠে দেখছে, তখনও দেখছে যে রক্ত, মানে আমরা, আমার ভাই যে ওটা আইডেন্টিফাই হওয়ার পরে আমরা বাড়ির মধ্যে আনছি, হ্যাঁ, কিন্তু তখনও দেখছে যে হে রক্ত। কিন্তু যখন ধোয়ানোর জন্য এনেছি তখন দেখা গেছে যে পুরাটা রক্তে ভেসে যাচ্ছে, আর গলায় ব্যান্ডেজ বাঁধা একটা, হ্যাঁ, ওইখান দিয়ে রক্ত পড়ছে। তখন ব্যান্ডেজটা উঠানোর পরে একটু যখন উঠাইছে, দেখা যাচ্ছে এইখান থেকে পুরা কাটা গভীরভাবে, এবং জাল বোনার সুতা, মোটা সুতা যেটা থাকে, মোটা সুতা দিয়ে সেলাই করা। তখনই এখানে বিভিন্ন পেশার লোক ছিলেন, অনেকে বিভিন্ন ডাক্তার, গ্রাম্য ডাক্তার থেকে শুরু করে আরো অনেকে ছিলেন, তারা এটা আইডেন্টিফাই করছে যে না, এটা তো কোনো ফাঁসির চিহ্ন হতে পারে না, এটা সম্পূর্ণভাবে জবাই করা। এবং হাতের রগ, পায়ের রগ সব কিছু দেখছে, চেক করে কোনো জায়গায় আপনার কাটা নাই। অনেকে শুনছে যে ফাঁসি হলে নাকি হাতের রগ কেটে দেয়, পায়ের রগ, ওটাও নাই, তাকে সম্পূর্ণভাবে জবাই করা হয়েছে। আমরা ওই চিহ্নটা দেখতে পেরেছি। পরবর্তীতে আমরা পরস্পরায় বিভিন্নভাবে, যারা প্রত্যক্ষদর্শী ছিল, বিভিন্ন মাধ্যমে, কেননা অপরাধ যদি একজন করে, সে না বললে কেউ জানতে পারে না। একাধিক মানুষ যখনই অপরাধ করে কোনো না কোনো ভাবে সেটা বের হয়ে আসে। ওই সূত্র ধরেই আমরা বিভিন্ন জনের কাছে, যারা প্রত্যক্ষ করেছে, বিভিন্ন মাধ্যমে আমরা জেনেছি যে তাকে নৃশংস, ফাঁসি না দিয়ে আলাদা রুমে নিয়ে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বুকে পাড়া দিয়ে সীমারের চেয়েও কঠিন অবস্থায় সে নিজে হাতে জবাইটা শুরু করেছে। তার সাথে আরো যারা ছিল পরবর্তীতে তারা কাজ কমপ্লিট করেছে। জি, এই তথ্য আপনারা কিভাবে পেয়েছেন যে উনি ওনার বুকের উপরে পাড়া দিয়ে প্রথম? প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। এখনো যদি, হ্যাঁ, এখনো যদি এটা তদন্ত করা হয়, আমি বলেছি একাধিক মানুষ মিলে অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। যদিও খুনি, সিরিয়াল খুনি শেখ হাসিনা নিজে হাতে তাকে জবাই করেছে, সে তারপরও যারা তার সাথে সংযুক্ত ছিল তারা তো বিষয়টা জানে, এবং ওই রুমে যে নিয়ে গেছে সেটাও জানে, জেলার থেকে শুরু করে যারা সেই সময় ওর মধ্যে অবস্থান করছিল তাদের ইন্টারোগেশন সবাই তো জানে, সবাই প্রত্যক্ষ সাক্ষী। সেই জন্য আমরা চাই যে আমার ভাই জীবন দিয়ে গেছে এ দেশের মানুষের জন্য, জীবন দিয়ে গেছে এ দেশের জনগণের জন্য।
এটা আশা করব আন্তর্জাতিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এর বিচার হোক। সেক্ষেত্রে আমাদের সবার প্রতি অনুরোধ থাকবে, দাবি থাকবে যে এরা রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে এর তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক বিচার করে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। তারপরে এ প্রসঙ্গে আমি যে কথাটা বলতে চাই যে 1975 সালের 15ই আগস্ট তারা যে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল, প্রথম স্বাধীনতা 1971 সালে, দ্বিতীয় স্বাধীনতা 1975 সালের 15ই আগস্ট, তৃতীয় স্বাধীনতা 5ই আগস্ট 24 সালে। তো তৃতীয় স্বাধীনতা এনে যে মানুষের, এই যে আপনি আজকে কথা বলতে পারছেন আমার সাথে, বা আপনি সবাই যে কথা বলতে পারছে, জি, গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে দিয়েছিল। সেহেতু আমি মনে করি তারা সমগ্র রাষ্ট্র এ বিষয়ে এগিয়ে আসবে, আমরা সাথে থাকব, পাশে থাকব, এটাই আমরা প্রত্যাশা করি। জি, আপনার কি মনে হয় যে ওনার প্রতি এত ক্ষোভ ছিল কেন? ওনাকে তো ফাঁসি দেওয়া হয়েছে বাকিদের মতো, তো ওনার প্রতি মানে আলাদাভাবে ক্ষোভের কারণ কি? ক্ষোভ ওনার প্রতি, যেটা ওনারা বিভিন্ন সিনেমা করছে, বিভিন্ন ইয়েতে করছে, যে তারা যে গল্প ফাঁদছে, ওইখানকার গল্প তো তা না। 1975 15ই আগস্ট সিভিলিয়ানদের হাতে কোনো অস্ত্র থাকা কথা না, কিন্তু শেখ মুজিবের বাড়ি পরে অনেক অস্ত্র পাইছে এবং ভারী ভারী অস্ত্র, মেশিন গানও পাইছে। সেটা এখনো যদি সে লিস্টটা দেখা যায়, লিস্টটা কিন্তু এখনো গভর্নমেন্টের কাছে রক্ষিত আছে যে তার বাড়িতে কি কি পাওয়া গেছিল, সমস্ত লিস্টটা আছে। সেই লিস্টে দেখা যায় অনেক অস্ত্র পাওয়া গেছে। সেই অস্ত্র তাদের ভাইরা, তাদের যারা দোসর ছিল তারা ব্যবহার করছিল। ব্যবহার করার পরে সেটা তারা আর্মিদের ওপরে আক্রমণ করছিল। সেইখানে কয়েকজন আর্মি সাথে সাথে মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করলে আর্মি তো যুদ্ধ অবস্থায় থাকে, তখন যুদ্ধ অবস্থায় অনেকে মারা গেছে। কিন্তু তারা যে নাটকটা সাজাইছে, তারা যে মৃত্যুর ঘটনাটা সাজাইছে, একদম চরিত্র দিয়ে সিনেমার মতো যেভাবে চাপায়, সেইখানে আমার ভাইকে তারা বানাইছে যে সে নিজে হাতে যে গুলি করছে, অমুক গুলি করছে, তমুকে এটা গুলি করছে, অমুককে অমুক গুলি করছে, এইভাবে তারা নাটকটা সাজাইছে। কিন্তু বিপ্লব, রেভুলেশন যখন হয়, এখানে বাকশাল উৎখাত করাই মূল কথা, তার বাইরে কিন্তু আর কোনো কথা হবে না। যে বাকশাল উৎখাত করে একদলীয় শাসন, যখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে প্রেসিডেন্ট হয়ে গেল, প্রেসিডেন্ট হয়ে যে এক নেতার এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, সেইখান থেকে আর মানুষের আর বাক রুদ্ধ করে দেওয়া হলো, আর কোনো কথা বলার সুযোগ ছিল না। তারা জাতিকে এই বাকরুদ্ধ অবস্থা থেকে রক্ষা করেছে, সেটাই মূল বিষয় হবে। এর সাথে সমস্ত জনগণ, আর্মি, সেনাবাহিনীর ইচ্ছার প্রতিফলন ছিল। যদি তাই না হতো তাহলে তাদের চেন অফ কমান্ড না মানার কারণে সেনাবাহিনীতে তাদেরকে কোর্ট মার্শাল দেওয়া হতো। তাদের কি কোর্ট মার্শাল দেওয়া হয়েছে? তারা ডেপুটেশনে চাকরি করছে, তাদের কোনো কোর্ট মার্শাল দেওয়া হয়নি, যেহেতু তারা চেন অফ কমান্ডে ছিল, আর্মি কমান্ডের মধ্যেই তারা ছিল। যা কিছু সব আর্মির কমান্ডের মধ্যে থেকে তারা করেছে। এর দায়ী দায়িত্ব আর্মি, পুরা জনগণ, সারা দেশবাসীর। অতএব পরবর্তীতে তার যে বিচার করা হয়েছে, সেই বিচারটাও, যে ইন্ডিমিউনিটি অ্যাক্ট যেটা করা হয়েছিল, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1979 সালে সংসদে এটা উনি আইনে পরিণত করছিলেন। খন্দকার মুস্তাক যেটা করছে সেটা ছিল ফরমান। ফরমানটা ততক্ষণ পর্যন্ত কার্যকরী হবে না যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত হবে। এরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আইনে পরিণত করছিলেন। কিসের জন্য করছিলেন? কারণ এই 15ই আগস্টের বিপ্লব, সেটা সবার ইচ্ছার প্রতিফলন ছিল। সমগ্র দেশবাসী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সবাই, আপনি হয়তো জানেন, সবাই কিন্তু সেই দিন স্বতঃস্ফূর্তভাবে আপনার নতুন সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। এবং এই যে ইন্ডিমিউনিটি, সেটাও কিন্তু পরবর্তীতে খুনি শেখ হাসিনা যেটা ইন্ডিমিউনিটি বাতিল বলে দাবি করেছে, সেটা আসলে তো বাতিল হয়নি, এখনো বাতিল হয়নি। সেটা 2/3 মেজরিটিতে বাতিল হওয়া কথা, কিন্তু সেটা 2/3 মেজরিটি ছিল না ওই সংসদের। কিন্তু যে সংসদে বাতিল করছে, সেই সংসদে
করেই বিচার যে আপনার মনে হয় ইন্টারনেটে হতে একটু পারে না, সমস্যা হচ্ছে। তাহলে তাদের সেই বিচারটা সম্পূর্ণ অবৈধ হয়েছে। আমরা এখন একই সাথে দাবি করব তাদের যে বিচার, সেই বিচারকে অবৈধ ঘোষণা করা হোক এবং যারা এই অবিচারের সাথে প্রহসনের বিচারে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা হোক এবং আমার এই ভাইকে যে খুনি শেখ হাসিনা তার সহযোগী তার দোসরদের সহ যে সীমারের চেয়েও কঠিন অবস্থায় হত্যা করেছে, বুকে পাড়া দিয়ে নিজ হাতে জবাই করে, এর বিচারের মাধ্যমে তাকে ফাঁসি দণ্ডে দণ্ডিত করে ফাঁসি দেওয়া হোক।